দেখুন, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের সমীকরণ। এই চ্যাপ্টারটাকে আমরা ফার্স্ট টপিকে দেখব। এগুলো খুব কম্প্যাক্ট ক্লাস হবে, এগুলো খুব বিস্তারিত ক্লাস না, আমরা একদম ফোকাস ক্লাস করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টপিকের মধ্যে দেখো এক নম্বরের খুব ফার্স্ট নাম্বার, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে বুঝছো না? আর মূলত এইটা থেকে প্রশ্ন একটা থেকে পুরো একটা থেকে আসবে, আর থেকে আসবে না, কোন জায়গা থেকে আসবে এই দুটো স্বাধীনতার ঘন্টা এসে পরীক্ষা দিয়ে সমীকরণ। আসলে লেস ইম্পর্টেন্ট টপিক এটা হচ্ছে গড় আসার সম্ভাবনা খুবই কম, রেয়ার, হঠাৎ চলে আসে, খুবই রেয়ার। আমরা হঠাৎ দিয়ে তো প্রিপারেশন নেবো না, আমরা প্রিপারেশন নেবো হচ্ছে রেগুলার বেসিস হঠাৎ চলে সেটা লাগে লাগে। আচ্ছা, আমরা এখন এই অধ্যায় করার জন্য যেটুকু বেসিক প্রয়োজন, এই অধ্যায়টা করার জন্য যেটুকু মোটামুটি বেসিক প্রয়োজন থাকা প্রয়োজন, সেই সব নিয়ে কথাবার্তা বলবো মূল উদ্দেশ্য। ঠিক আছে, প্রথম টপিক হচ্ছে আমরা মূলত শিখবো বয়েলের সূত্র। এটা বিস্তারিত শেখাবো না, তোমরা বুঝতে পারছো বয়েলের সূত্র সবাই পরিচিত। বয়েলের সূত্র, বয়েলের সূত্রের কিছু গ্রাফ হয়, তাই না? এগুলো বই থেকে করে নিতে সহজ, এগুলো দেখলেই পারবা বয়েলের সূত্র থেকে যে গ্রাফ না করতে আসে। বয়েলের সূত্র কি বলা হচ্ছিল মনে করেছেন, যে মোল সংখ্যা আর টেম্পারেচার ছিল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থেকে ওটা বলতেছিল যে কি বলতো টি সমানুপাতিক 1/v চাপ আয়তনের ব্যস্তানুপাত। এটা আমরা রসায়ন করছি, তো এই সূত্র নিয়ে খুব একটা ভয় করার কিছু নেই। মূলত আমরা এটা মনে রাখার দরকার নেই, একদম পয়েন্টে কথা বলি। টি সমান তাহলে কি বলা যায় সমানুপাতিক, সমানুপাতিক ছিল রাখতে চাই না, শুভ কারণ কি নাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি আর ভি এর গুণফল হচ্ছে একটা সূত্র, তাহলে আমরা বলতে পারি না p1 সমান p2। যারা একদম কম পড়াশোনা করে ভালো করতে চাও তারা মূলত বয়েলের সূত্র মানে একটু মনে রাখবে, p1 সমান p2। এই গ্রাফটা খুব পপুলার গ্রাফ, আমাদের চিন্তা করা উচিত, মনে রাখা উচিত না? ইকুয়েশন কি একটা কেমন হয় বলো, এরকম হয় না? এরকম হয় আর পি যখন কম পি তখন বেশি, পি যখন কম পি তখন বেশি, মানে একে অপরের সাথে কি হবে ব্যস্ত হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা চলে যাবো চার্লসের সূত্র। তাহলে বলের সূত্র নিয়ে এখানে অল্প একটু জিনিস মনে রাখবো, p1 সমান p2 চাপ এবং কার কত আয়তন। এবার শিখবো আমরা চার্লসের সূত্র। আমরা যদি চার্লসের সূত্র খেয়াল করি, মনে করে দেখো চার্লসের সূত্রে p ছিল কনস্ট্যান্ট, মোল সংখ্যার p ছিল কি বলতো কনস্ট্যান্ট, মোল সংখ্যার p ছিল কনস্ট্যান্ট। তাহলে আমার n আর p যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে বেঁচে গেল কি p আর v, বেঁচে গেল p আর v। তাহলে মনে রাখবো p1/q1 সমান q2 আমরা আগে থেকেই জানি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কি হয় কমে। মনে হচ্ছে এরকম না p আর t পরস্পর সমানুপাতিক। তাহলে আমি যদি একবার রুল বানাতে চাই তাহলে p/t সমান কি আসবে, তাহলে সূত্র হয়ে গেল p1 সমান p2/t। আমরা চার্লসের সূত্র কথা মাথায় আসলেই ওই বক্সে একটা সূত্র মনে রাখবো, p1/t সমান লেখা যায় p2/t। এবার শিখবো আমরা চাপীয় সূত্র। শিখবো আমরা চাপীয়, এটাকে আমরা গেলুসাকের সূত্র বলতে পারি। আমরা আসলে এটা খুব ডিটেইলস পড়েছিলাম। চাপীয় সূত্রের লক্ষণ হচ্ছে গেলুসাকের সূত্র। চাপীয় সূত্র মানে এতক্ষণ তুমি দেখতে পাচ্ছ চাপ স্থির ছিল, টেম্পারেচার স্থির ছিল, তাহলে এখানে অন্য কিছু স্থির থাকবে, সেটা কি স্থির থাকবে? গেলুসাকের সূত্র কি স্থির থাকে, কি স্থির থাকে, মোল সংখ্যা কি থাকে স্থির থাকে। তাহলে বাস্তব থেকে বলতো আমার চলক থেকে বলছে, চলক হচ্ছে পি টি, একবার পি স্থির ছিল এই দুটো কাজ, একবার টি স্থির ছিল এই দুটো কাজ, এবার যদি পি স্থির থাকে কোন দুটো কাজ, পি আর টি। বুঝছো, এই যে পি আর টি p1/t1 সমান লিখলাম p2 কমনলি পাবো তো পি আর টি পরস্পর সমানুপাতিক না, সমানুপাতিক হয় তাহলে কি হচ্ছে p/t সমান k, p1/t1 সমান লেখা যায় p2/t। দেখো আমরা যখন কোনো কিছু চাপ বাড়াই গ্যাসের তুলনায় কাছাকাছি চলে আসে,
আসবে না, চাপ বাড়াই দিলে গ্যাসের কণাগুলো কি করবে, কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে ওরা নিজেদের মধ্যে সংঘর্ষ বাড়াই দিবে, ফলে সংঘর্ষ করার কারণে তাপমাত্রা বেড়ে যাবে, তাই না বলো? তাহলে গ্যাসের সূত্রের মধ্যে মনে রাখবে এটা T1/T1 সমান Q2/, ওকে। আচ্ছা, এই যে তিনটা সূত্র শিখলাম, মাথা মধ্যে থাকবে না, বয়েল, চার্লস, গিয়ারসান, যখন যেটা লাগবে কাজে লাগবে, যেটা লাগবে কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা যদি এটা না পাই, যদি সমস্যা, আমরা সময় এটা পারি আদর্শ গ্যাস বলা হয়, আদর্শ গ্যাস সমীকরণ বা সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, এটা সবাই পারি। পিভি সমান এটা না পারার মতো কোনো ক্লাস নাই। এখানে এর হচ্ছে গ্যাসের মূল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস শুধু, আর টি মানে কি টেম্পারেচার, অবশ্যই কিসে করতে হয়, কেলভিনে করতে হয়, কেলভিনে করতে হয়। এই যে এতগুলো সূত্র আমরা শিখলাম, এই যে এতগুলো তোমরা সূত্র শিখলাম, এগুলোকে আমরা এখন সমন্বয় কি করব, একসাথে করব। একসাথে করা জিনিসটাকে বলি আমরা সমন্বিত সূত্র, বলি আমরা সমন্বিত সূত্র, ঠিক আছে? সমন্বিত সূত্র আমরা কাকে কাকে অ্যাড করব, ওই যে ওই তিনটাকে অ্যাড করব, বুঝতে পারছো? তাহলে মনে করো বয়েল আর চার্লসকে অ্যাড করব, কাকে কাকে করব, বয়েল এবং চার্লস। ওই যে কেমন লিখতে হবে, P1/T1 সমান P2/V2, তোমরা শোনো, এত বেশি ডিটেইলসে না যে বেশ মাথায় রাখাটাই ভালো। সমন্বয় সূত্র মানে বয়েল এবং চার্লসের সূত্র। বয়েল এবং চার্লসের গুরুত্ব কি ছিল, পি ছিল আর টি ছিল, অ্যাড করে দাও। অ্যাড করলে কি হচ্ছে, P1/T1 সমান দেখা যায় P2/V2। এখন এই সমন্বয় সূত্রকে আমরা খানিকটা চেঞ্জ করতে চাই। চেঞ্জ করতে আমি লিখি এখন যে P1 T1 সমান লিখলাম P2 আমরা T মান হচ্ছে কোন, T মানে কি বলতো, আর অনেকে ভাববে এটা কোন জায়গা থেকে আসলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কি আছে না বলো, ঘনত্ব T মানে কি M/P, ঠিক আছে? ঘনত্ব T মানে কি M/P। এখন Pটা এখানে উপরে আছে না নিচে আছে, উপরে আছে না, এই দেখো P কোথায় আছে, উপরে। যেহেতু Pটা উপরে আছে, আমি যদি ভয় কতকে M দ্বারা ভাগ করি, তো এটা ঘনত্ব আসবে, যেহেতু M/P মানে কি, আর আমার আছে P উপরে, তাহলে M টা নিচে থাকবে, ভাগ করছি আমরা, তো উল্টে গেলে কি হয়, 1/D, তো 1/D জন্য D কোথায় লিখছি, বুঝতে পারছো? মানে আমরা সমন্বিত সূত্রকে প্রকাশ করেছিলাম আয়তন দিয়ে, তো আয়তনকে আমি dm দিয়ে ভাগ করে আমি কি করব, 1/D, এজন্য ঘনত্ব আকারে কষ্ট এটা ক্লাস করলাম। মাঝে মাঝে অঙ্ক যদি আসে তো এই ঘনত্ব সূত্র লাগতে হবে, ঠিক আছে? T1/T1 সমান V2/V2, সবাই ক্লিয়ার? রেখে দেবো। এখন শিখবো আমরা গ্যাসের আণবিক গতিত্ব, শিখবো আমরা গ্যাসের আণবিক। গ্যাসের আণবিক বৈশিষ্ট্যে, গ্যাসের আণবিক বৈশিষ্ট্যে আমরা একটা সূত্র মাথার মধ্যে রাখতেই হবে, সেটা হলো P সমান 1/3 ml CRMS²। তোমাকে এই সূত্র মনে রাখতেই হবে, এই অধ্যায়ের এটাই হলো প্রাণ জীবন, এই সূত্রগুলো ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? এই সূত্রের মেন উপপাদ্য হলো আমরা চাপ বের করবো, বের করবো চাপ। এই যে চাপ P, এটাকে সাথে রাখছি, এটা এখানে ভাগ করতেও পারতাম চাইলে আমরা। PV সমান 1/3 ml CRMS²। এই সূত্র তোমার লাগবে, এই চ্যাপ্টার তুমি পরীক্ষা দিবা আর তুমি এই সূত্র পারবে না, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে অ্যানসার করতে পারবে। আমি একদম পারফেক্টলি বুঝাচ্ছি, করতে P মানে তোমরা সবাই জানো চাপ, P মানে কি 1/3 তো বুঝি, ছোট m মানে হলো একটি কণার ভর, গ্যাসের কয়টা কণার ভর, একটি কণার ভর থাকবে। এর মানে হলো কতগুলো গ্যাসের কণা এখানে আছে, আর CRMS আছে, গ্যাসের কণাগুলো তো এক একজন এক এক বেগে চলাফেরা করে, গ্যাসের কণাগুলো কি করে এক একজন এক এক বেগে চলাফেরা করে। আমরা যদি এখন প্রত্যেকটা কণার ভিন্ন ভিন্ন বেগ নিয়ে কাজ করতে যাই, সম্ভব পসিবল না, এজন্য আমরা কি বেগ ইউজ করি, গড় বেগ ইউজ করি। আর মাথার মধ্যে একটু ইনপুট করো, CRMS হচ্ছে এটা গড় বেগ, বললাম CRMS হচ্ছে এটা কি বেগ, গড় বেগ। এখন এই গড় মানে এটা বেগের পুরো স্কয়ার নিচে হচ্ছে, এই গড় বেগের পুরো রূপটা মনে রাখতে হবে, রূপ মানে বাংলা একটু কঠিন কথা, বর্গ বেগের বর্গমূল, গড় বর্গ বেগের বর্গ,
এরকম দেখো তোমার কাছে 5টা কণা আছে 3টা কণা আছে গড় বর্গ দেখো বর্গ বেগে মানে কি c1 স্কয়ার c2 স্কয়ার c3 স্কয়ার গড় মানে কি এই তিন দিয়ে ভাগ করা লাগবে গড় বেগে গড় বর্গ বেগে বেগে কি হয় বর্গ প্রত্যেকটা বেগে কি করছি গড় করছি আর গড় মানে কি যোগ করে 3 দিয়ে ভাগ তাহলে কি করতে হবে এটাই হলো সিআরএস এটাই হলো কি বলতো সিআরএস এটাকে বুঝছো এটা একটা গড় বেগ এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের গ্যাস নিয়ে কাজ করার জন্য কি নিয়ে কাজ করার জন্য গ্যাস নিয়ে মানে এখন আমরা যেটা পেলাম KB সমান 1/3 mmCRM স্কয়ার এটা কিছু রূপ দেব না এই রূপ দেওয়াগুলো তোমরা দেখবা আমি বক্স আকারে একটা দেব করলে পড়তে আমি চাইবো তো মুখস্থ না আমি যেটা তো মুখস্থ না করে একটু বুঝাচ্ছি এটা মুখস্থ করলে মনে থাকবে পুরো জাস্ট আছে এটা তো একটা করার পক্ষে কতগুলো করা আছে কতগুলো করা আছে তাহলে কি সমস্ত ভর চলে আসে W ইউজ করা যায় না বলো ইউজ করা যায় কিনা একটা করার পর না দিয়ে বললো যে যতগুলো বললো যে গ্যাসের ভর বললো যে ওকে যে গ্যাস দিচ্ছে সেই গ্যাসের ভর বলে যত 20 গ্রাম সমস্ত ফর্মুলা দেওয়া আছে তাহলে m এর নাম কি বলবো W বলবো আপত্তি আছে এবার এই W যদি আমি এখানে ভাগ করে দিই তাহলে লাগে আয়তনের ভর দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায় কি পাওয়া যায় ঘনত্ব কিন্তু আয়তনের ভর দিয়ে ভাগ করলে উল্টা ঘনত্ব পাওয়া যায় ঘনত্ব তো মানে রো দিয়ে প্রকাশ করা হয় রো মানে হচ্ছে m/p আর যদি p কে m দ্বারা ভাগ করে দিই 1/ρ পাওয়ার কথা না তাহলে দেখো W যদি p কে ভাগ করি এটা হবে না সেটা করে ভাগ W দ্বারা m কে ভাগ করে যেটা m মানে ভর W মানে ভর ভরকে p দ্বারা ভাগ করে কি পাওয়া যায় রো পাওয়ার কথা তাহলে 1/3 রো CRMS এটা উপরে সমান 1/3 রো CRMS স্কয়ার এটা বুঝতে পারছো ক্লিয়ার মূলত আমরা এই সূত্রটা মনে রাখবো এই সূত্রটা পারবো না পারবো এবার দেখো তো এই যে আমি যে লিখলাম 1/3 ml CRMS স্কয়ার যে লিখলাম এখানটায় আমি যদি 2/3 দিয়ে এটাকে হাফ দিয়ে দিই কারণ কোনো আপত্তি থাকার কথা না এবার আমি m CRMS স্কয়ার দিয়ে পাশে n দ্বারা গুণ করি কোনো আপত্তি আছে এগুলো করাতে কোনো আপত্তি নাই আমি 2/8 এক্সট্রা আছে তাহলে হাফ দিচ্ছি m ছিল CRMS স্কয়ার ছিল এটা আমি বাইরে নিয়ে আসছি এই জিনিসটা এটা ছেড়া ছাড়া লাগার কথা হাফ m স্কয়ার এটা সমান তো প্রচুরের সূত্র গতিশক্তি গতিশক্তি সমান হাফ m স্কয়ার এটা তো হাফ m স্কয়ার তাহলে আমি লিখতে পারি এটাই মানে আমার ইকে এটা কয়জনের জন্য কেন এত খালি একটি করার পর ইউজ করছো একটি করার পর পাশে কি আকারে গুণ করে আছে n না একটি করার গতিশক্তিকে সবগুলো করা দ্বারা গুণ করলে সবগুলো গতিশক্তি চলে আসবে তাহলে 2/3 ডিভিশন কি আসবে 2/3 ইকে এটা সহজ করে বল ইকে সমান করে লেখা যায় না 3/2 pv pv সমান একটু আগে 6 nrt 6 প্রথমত এই সূত্রটাই মনে রাখতে হবে গ্যাসের গতিশক্তি বের করার সূত্র হলো 3/2 nrt কোন গ্যাসের মোল সংখ্যা আবার r এগুলো সূত্র করতে হবে তাহলে মাঝে মাঝে এটা তো ভাবতে পারি আমরা গতিশক্তি কার সমানুপাতিক p এর সমানুপাতিক কার সমানুপাতিক তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে তাপমাত্রা কমলে গতিশক্তি কমবে এখন একটা লাইন বলতে বোঝাবো না nr সমান দেখা যায় n কি বলছি nr মনে রাখবা nr সমান দেখা যায় কি n তাহলে তুমি সূত্র করে গেছো মোল সংখ্যা এটা সূত্র করে গেছো মোল সংখ্যা এখন পরীক্ষায় মোল সংখ্যা না এসে বলবো যে 1000টি ওখানে বিদ্যমান 1000টি গ্যাসের কণা বা অণু কণার মধ্যে 1000টি গ্যাসের কণার মধ্যে শক্তি বের করতে এর মানে কি মোল সংখ্যা তোমাকে এখন কি দিচ্ছে সংখ্যা দিচ্ছে 1000টি এগুলো কি মোল সংখ্যা করতে পারবা তোমার n দরকার না বলবো তুমি কিছু করবে না জাস্ট খালি যেখানে যেখানে n আর পাবা এখানে কি পাবা সংখ্যা দিয়ে ম্যাথ আসলে যেখানে যেখানে n আর পাবা ওইখানে চেঞ্জ করে কি করে দিবা আমাদের বুঝছো যদি সংখ্যা দিয়ে ম্যাথ আসলে যেখানে যেখানে তুমি n আর পাবা ওই n আরটাকে চেঞ্জ করে দিয়ে কি লিখো বড় হাতে m এর কে আবার কি দিচ্ছি কে হচ্ছে কনস্ট্যান্ট এবং বোল্টজম্যান কনস্ট্যান্ট আর ছিল কি গ্যাসের মোলার ধ্রুবক আর কে মানে কি বোল্টজম্যান কনস্ট্যান্ট ওই লাস্টে মান বলে লিখে দেবো টেনশন করতে হবে ঠিক আছে কোনটার মান হিসাব করতে ঠিক
বললাম আউটপুটটা গতিশক্তি সমান 3/2 এনআরটি বলে রাখার কথা। বাট পরীক্ষার যদি মোট সংখ্যা দিয়ে দেখা যায় সেই সংখ্যা দিয়ে ম্যাথ আছে, তখন আমি এনআরটি লিখে দেবো। ভালো, বলতে এন স্কেল। ওকে, ক্লিয়ার? এটা হলো গেল হচ্ছে গতিশক্তি তিন কথাবার্তা। এবার একটু কথাবার্তা হবে আমাদের সিআরএমএস টিভি সমান দেখতে পাচ্ছি আমরা 1/3 mm সিআরএমএস। তো এই mm কে আবার চেঞ্জ করে আমরা ডাব্লিউ লিখছি, মনে আছে? যখন আমরা সিআরএমএস বের করতে চাই তো 3 পিভি হয়ে যাবে, আর ডিভাইড করতে যাবে স্কয়ার টাইপ অফ কি হয়ে যাবে রুট। এটা মনে রাখতে হবে সিআরএমএস সমান দেখা যায় √3 পিভি বাই ডাব্লিউ। এটা সাহস করে কেউ বলবা ভি কে ডাব্লিউ দ্বারা ভাগ করলে উল্টা রো হয় না? ইন্টিগ্রেশন দিলাম যে ভি কে ডাব্লিউ দ্বারা ভাগ করলে কি হয়ে যায় উল্টা রো, এজন্য 1 বাই কি হয়েছে 1 বাই 3 পি বাই রো সিআরএমএস সমান লেখা যায়। ঠিক আছে, আরেকটা কথা সিআরএমএস সমান এখানে যে √3 পিভি আছে এটাকে চেঞ্জ করে আমরা এনআরটি লিখতে পারি না? মানে যে কি থাকলো এখানে সে পরমাণুর পর থাকলো। এখন ঘটনা হচ্ছে পরীক্ষা যদি মোল সংখ্যা দিয়ে ম্যাথ দেয়, তুমি কোনো কারণে বলে যে 1 মোল পারবো, 1 মোল কোথায় বলো 1 মোল কোনো কিছু ধরে যেমন কি ওই যৌগের আণবিক ফর্মুলা না, 1 মোল কোনো কিছু বলে কি বলি আমরা ওই গ্যাসের কি বলবো আণবিক ভর, তখন এক ডাব্লিউ লিখে চলে বলবো এর মান লিখলাম না, ডাব্লিউ জায়গায় লিখবো বড়হাতের এম, লিখবো বড়হাতের এম, কারণ একটি 1 মোল কোনো কিছু করতে বলি আমরা কি আণবিক ভর। এখন এই পরীক্ষার প্রশ্ন আসছে মিথেন নিয়ে, যে মিথেনের করা নিয়ে প্রশ্ন আসছে, তাহলে আমি ডাব্লিউ জায়গায় কি করতাম মিথেনের আণবিক ভর করতাম। মিথেনের আণবিক ভর কত 12 এই জায়গায় কত বসতো বুঝছো বুঝছো যে 1 মোল কোনো কিছু করতে বলবো আমরা তার আণবিক ভর। আমি এর জায়গায় 1 বসাই তাহলে ডাব্লিউ জায়গায় কি বসাবো এম। আচ্ছা, আরেকটা জিনিস তো মাত্রই শিখলাম যে যদি মূল সংখ্যা দিয়ে ম্যাথ হয় সে কি দিয়ে ম্যাথ আছে সংখ্যা দিয়ে ম্যাথ আছে, তাহলে ওই এনআর যেখানে যেখানে আছে লিখে দেবো এন কে বাই তাহলে বুঝছে একটা বলতে একটা বসাবো, 5টার পর বললে 5টার পর বসাবো, পারবো না? পারবো না বলো? তাহলে আমরা সিআরএমএস এর সূত্র শিখলাম, আবার আমরা গ্যাসের পরিতত্ত্বের সূত্র শিখলাম। ঠিক আছে, এখন আমরা শিখবো স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রাকে ইংরেজিতে বলি আমরা ডিগ্রি অফ ফ্রিডম। কি বলি আমরা ডিগ্রি অফ ফ্রিডম। এটাকে আমরা প্রকাশ করেছে এফ দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? এফ। আমি একদম ইজিলি বোঝাচ্ছি, শুনুন। আমরা যে গতিশক্তি নিয়ে পড়াশোনা করতেছি না, এই গতিশক্তি মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কম্পন গতিশক্তি, একটা হলো রৈখিক গতিশক্তি, আর একটা হলো কৌণিক গতিশক্তি। কি বললাম? কম্পন, রৈখিক আর কৌণিক। নরমালি গ্যাসের বৈতত্ত্ব পড়ার সময় তোমরা দেখবে আদর্শ গ্যাসের বৈতত্ত্ব পড়বা, বৈশিষ্ট্য পড়বা, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য দেখে নিয়ে ওগুলো তোমার বইগুলো দেখবা, এবং এমসিকিউ পড়ার সময় দেখবা কিছু এমসিকিউ কোথা থেকে আসে, বুঝছো? ওই এমসিকিউ যখন আসে দেখবা তখন দেখবা ভালো গাইড হলে, যেমন রয়্যাল গাইডের নিচে দেখবা ব্যাখ্যা করা থাকে যে কোন জায়গা থেকে, ওই ব্যাখ্যাগুলো পড়লেও হবে। তবে সবচেয়ে ভালো হয় বইটা খুলে একবার আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য বা ওগুলো একটু দেখে নাও, বুঝতে পারছো? দেখে নিলে পারো। এখন মেন কথা হচ্ছে যে আমাদের গতিশক্তি হলো 3টা: কম্পন, রৈখিক আর কৌণিক। নরমালি এই চ্যাপ্টার করার সময় তোমাকে ধরে নিতে হবে কোনো গ্যাসের কণারই কোনো কম্পন গতিশক্তি নাই, শূন্য ধরতে হবে। কি ধরতে হবে? শূন্য। থাকলো কি কি? রৈখিক আর কৌণিক। তো এইসব নিয়ে আমি ডিটেইলস পড়াবো না, বুঝছো? তাই একটু বলবো যে সবারই কম্পন গতিশক্তি কি? শূন্য। রৈখিক মানে কি? তুমি এক্স অক্ষ বরাবর যেতে পারো, ওই অক্ষ বরাবর যেতে পারো, যেটা কয়টা অক্ষ পাইলা? 3টা। সব গ্যাসের মনে রাখো, সকল গ্যাসের রৈখিক গতিশক্তির মান 3। কি বললাম? সকল গ্যাসের। আচ্ছা, সকল গ্যাস মানে কি? গ্যাসের মধ্যে কোনো ডিভাইডেড আছে নাকি? হ্যাঁ আছে। গ্যাসের মধ্যে আমরা 3 প্রকার গ্যাস নিয়ে কাজ করবো। একটা হলো এক পরমাণু গ্যাস, একটা দ্বিপরমাণু গ্যাস, একটা ত্রিপরমাণু গ্যাস। যদি তোমার পরীক্ষার প্রশ্ন আসে এক পরমাণু নিয়ে, তারপর সবার জন্য কি কম্পন গতিশক্তি কি? শূন্য। এক পরমাণু হোক, দ্বিপরমাণু হোক আর ত্রিপরমাণু। আর রৈখিক গতিশক্তি সবার জন্য কত? 3। এক পরমাণু হোক, দ্বিপরমাণু হোক আর ত্রিপরমাণু হোক। থাকলো কি? আরটা কি থাকলো বলতো? কৌণিক গতিশক্তি। এই জায়গাটা ঝামেলা আছে, বুঝছো? মন দিয়ে শোনো, আমি তো বলে দিচ্ছি, কেউ তাহলে একটা নোট করে নিতে পারো। রৈখিক গতিশক্তির ক্ষেত্রে, মানে সরি, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কি বললাম? এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এই কৌণিক গতিশক্তির মান তুমি 0 মনে রাখবা। কি মনে রাখবা? 0। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে মনে রাখবা 2, আর ত্রিপরমাণু ক্ষেত্রে মনে রাখবা 3, এক্সেপ্ট যদি গ্যাসের আকৃতি সরলরৈখিক না হয়। অনেকে বোঝেন।
সরলরৈখিক আকৃতি যেমন কার্বন ডাই অক্সাইডের আকৃতি কেমন? সরলরৈখিক না? যারা বুঝতেছ না, কার্বন ডাই অক্সাইডের আকৃতি কেমন হয়? এরকম হয় না বলো? আকৃতি কি হলো? সরলরৈখিক হয়ে গেল না? যে সকল গ্যাস ত্রিপরমাণু, দেখো একটা পরমাণু আর দুইটা কয়টা হয়? তিনটা। ত্রিপরমাণু গ্যাস নরমালি এক্ষেত্রে কি বলতো কৌণিক গতিশক্তির মান কত হবে? 3 অথবা কথা কৌণিক মান কত হবে? 3। কিন্তু যদি সেই আকৃতি সরলরৈখিক হয়, কি হয়? সরলরৈখিক হয়। যদি আকৃতি কি হয়ে যায়? সরলরৈখিক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে 3 নাম্বার রাখবো, মনে রাখবো 2 অথবা রাখবো 2। আমি এটা বোঝাচ্ছি। যেমন হিলিয়ামের কিন্তু সবসময় কত হয় বলো? প্রথমটা ছিল 0, কম্পন ছিল কি? 0। রৈখিক সবার জন্য কত? 3। আর হিলিয়ামে এক পরমাণু, একটা কৌণিকের মান কত ছিল? 0। সব মিলে কত হলো? 3। কথা বুঝছে? আচ্ছা, আমি যদি হাইড্রোজেনের কথা বলি, কয় পরমাণু? 3 পরমাণু। প্রথমত সবার জন্য 0, দ্বিতীয়টা সবার জন্য কত? 3। আর আমি বললাম যে 3 পরমাণু করে 2 হয়। কি হয়? কি 2 হয়? কৌণিক শক্তির মান 2 হয়। 3 2 কত হলো? যদি বলো সালফার ডাই অক্সাইড 0, 3 3 কত হয়? 6। আর কি পরমাণুর জন্য কত হয়? 6। তাহলে মাথার মধ্যে সেটা হয়ে গেছে না? এক পরমাণু গ্যাস হলে 3, 2 পরমাণু হলে 5, আর 3 পরমাণু হলে কত হয়? 6। এক্সেপ্ট যদি কার্বন ডাই অক্সাইডের মতো কার্বন ডাই অক্সাইড কি হয়? সরলরৈখিক হয়, তাহলে 6 না হয় কত হবে? 5। এটা মনে থাকবে, 6 না হয় কি হবে? 5। এখন কথা হচ্ছে এই কথাটা কেন বলবো? এটা নীতি আছে বুঝছো, যেটা ক নম্বরে আসে বা খ নম্বরে আসে, সেটা হলো সমবিভাজন নীতি। নীতির নামটা লিখে নাও, আর সেটা বলবো সমবিভাজন। এটা মেরিট প্ল্যান দিছে আমার মনে নেই, কি আলোচনা ম্যাক্সওয়েল, সরি। তাহলে সমবিভাজন মানে সমবিভাজন নীতি মানে হলো উনি বলতেছে এই যে দেখতেছো না যে একটা শক্তি আছে না, কারোর 6টা আছে ডিগ্রি অফ ফ্রিডম, কারোর কয়টা আছে 5টা, কারোর আছে কয়টা 3টা। ওর কথা হলো সব জায়গায় টেকনিক্যালি একই পরিমাণ শক্তি থাকে, সব অক্ষে কি থাকে? সব একই ধরনের শক্তি থাকে। মানে হচ্ছে হাফ কেজি, মানে কি বলতো? হাফ কেজি। এটা আবার গতিশক্তি বের করতে যাচ্ছে না? এই গতিশক্তি সমান নরমালি কি লিখবা? হাফ কেজি। হাফ মানে বুঝো কি মানে কোর্সন কনসেপ্ট কি মানে অ্যাড করে যায়। এই হাফ কেজির সামনে একটা এফ লাগে। এফ মানে কি? ডিগ্রি অফ ফ্রিডম। কারণ এক একটা পরমাণু গ্যাস তো ডিগ্রি অফ ফ্রিডমের মান এক এক রকম। তাহলে মনে রাখবা ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা দিয়ে তুমি গতিশক্তি বের করতে পারবে। সূত্র হচ্ছে এফ ইনটু হাফ কেজি। এক পরমাণু হলে এই সূত্র যায় কি বলবে? থ্রি বাই টু কেজি হয়ে যাবে। এক পরমাণু কিসে করছে? ডি পরমাণু হলে কি হয়ে যাবে? 3 এর জায়গায় হয় 5, 5 বাই 2। 3 পরমাণু হলে কি হবে? 6 বাই 2। আসলে 6 বুঝছো। স্বাধীনতার মাত্রা এখন এভাবে মনে রাখো, এক পরমাণুর জন্য 3, পরমাণু হলে 5, 3 পরমাণু হলে কত হবে? 6 এক্সেপ্ট কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কত? 5। আর এর সাথে লেস লাগাবো কি? হাফ কেজি। এই কার নীতির সাহায্যে করতেছি আমরা? সমবিভাজন নীতি। কে দিচ্ছে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তিনি বলতেছে এই যে আমরা বলতেছি যে আমাদের রৈখিক গতিশক্তি 3 রকম হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। প্রত্যেকটা অক্ষ বরাবর যে শক্তিটা থাকে সেই শক্তির মান ফিক্সড, সেটা কত হয়? হাফ কেজি। তাহলে তোমরা যখন 3 রকম শক্তি, 3টা জায়গা থেকে শক্তি পাচ্ছ, তখন হিলিয়াম কটা জায়গা থেকে পাচ্ছ? স্বাধীনতার মাত্রা কত? 3। তাহলে তুমি 3 জায়গা থেকে পাচ্ছ, তাহলে 3 দিয়ে কাট গুণ করবা, এই হাফ কেজিকে গুণ করবে। দ্বিপরমাণু তুমি কয় জায়গা থেকে পাচ্ছ? 5 জায়গা থেকে পাচ্ছ, 5 ইনটু হাফ। আর ত্রিপরমাণু কয় জায়গা থেকে পাচ্ছ? 6, 6 ইনটু হাফ। ক্লিয়ার? শক্তিও কিন্তু জুল, আমি বলে দেবো শক্তিও কি বলতো? জুল। গড় মুক্ত পথ আসলে কি জিনিস আমি খুব সহজে বুঝাই। গ্যাস সবসময় সংঘর্ষে লিপ্ত থাকে না বলো? গ্যাসের কণাগুলো কি করে? সর্বদা কি করে বলতো? সংঘর্ষে কিন্তু লিপ্ত থাকে। তো ধরো এই গ্যাসের কণার সংঘর্ষ একটা হয়েছে, এটা গ্যাসের কণার সংঘর্ষ এখানে হয়েছে। একটা সংঘর্ষ হওয়ার পর সেই ধরো সাপোজ আরেকটা গ্যাসের কণা যাবে, তাই এখানে আরেকটা সংঘর্ষ। কয়টা সংঘর্ষ হলো? তাহলে পরপর দুইটা সংঘর্ষ হওয়ার আগে মাঝখানে যে জায়গাটুকু সে কি করছে? সংঘর্ষ করছে, সে কি আরামে ঘুরে বেড়ায় নাই? ওইখানে বলা হয় মুক্ত। কি বলা হয়? এখন এই আরেকটা গ্যাসের কণা থাকতো, ধরো এইখান থেকে আবার সংঘর্ষ করে এই বরাবর যায়, এর সাথে আবার সংঘর্ষ লিপ্ত, আবার দুটো সংঘর্ষ হবে। পরপর দুটি সংঘর্ষের মাঝে এই যে জায়গাটা সে আরামে চলাফেরা করতো, এই জায়গাটাকে বলতেছি আমরা কি? মুক্ত পথ। কিন্তু কথা বলো, এখানে যে মুক্ত পথ ছিল, এখানে কি সেই মুক্ত পথ সমান?
ছোট বড় না বড়, তাহলে আমাদের একটা গড় করা উচিত না? মনে বলো গড় করা উচিত না? এই কারণে বলা হয় কি গড় মুক্ত পদ। গড় মুক্ত পদের সঙ্গে পরীক্ষায় আসে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী স্থানকে বলা হয় কি গড় মুক্ত পদ। তাহলে হচ্ছে সবাই এটা তো আমরা গড় বললাম কেন? কারণ এখানে অনেকগুলো সংঘর্ষ আছে গড়ে বলতেছি, বুঝছো? হ্যাঁ তুমি বলতে পারো যে মাঝখানে যে মুক্ত পদ যে গড়কে বলা হয় গড় মুক্ত পদ। ব্যাপারটা তো বুঝছো? আচ্ছা ঠিক আছে, মানে কনসেপ্টটা তো সবাই বুঝতে পারছো নাকি? পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী স্থানকে বলা হয় মুক্ত পদ। কিন্তু গ্যাসের কণাগুলোর মধ্যে বহুত সংঘর্ষ হয়, যে সংঘর্ষগুলোর মধ্যে মুক্ত পদগুলো কি না সব সর্বদা সেম থাকে। এই জন্য এটাকে হিসাব করতে গিয়ে কি করি গড় করি, আর সেই জিনিসটাকে বলতেছি আমরা কি গড় ক্লিয়ার সবাই? কারণ এই গড় মুক্ত পদ নিয়ে তিনটা সমীকরণ দিচ্ছে। কয়টা বিজ্ঞানী দিচ্ছে? তিনটা বিজ্ঞানী, নাম এবং সমীকরণ মনে রাখো। একটা হলো ক্লসিয়াসের রাশিমালা, ক্লসিয়াস আরেকটা হচ্ছে তোমার বোর্ডসম্যান, যার নাম অনেক আগে শুনছি। আরেকটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলটা মূলত পরীক্ষা ইউজ করছে। ক্লসিয়াস যেটা দিচ্ছে সেটা লিখে নেব। গড় মুক্ত পদকে প্রকাশ করা হয় ল্যাম্বডা দ্বারা। তো ল্যাম্বডা সমান মনে রাখবা m বাই পাই সিগমা স্কয়ার পাই সিগমা স্কয়ার ইনটু। অনেকে বলছে এটা কি বুঝতেছি না। m মানে তো বুঝলে x এর উপর একটি ওটা আমরা আগে থেকে জানি কয়টা উপর গ্যাসের একটি অনুপাত। ছোট m মানে কি বলবা গ্যাসের একটি অনুপাত। পাই মানে কি প্রমাণে গ্যাসের ঘনত্ব আননোন, প্রমাণে কি গ্যাসের ঘনত্ব। আর সি মানে কেন অনুর ব্যাস, এটা তো বলে রাখতে হবে অনুর ব্যাস। তুমি ব্যাস তো দাও কি দিয়ে গুণ করবা, তুমি দিয়ে গুণ করে ব্যাস বানিয়ে নিবা, বুঝছো? হ্যাঁ সিগমা স্কয়ার তোমার বোর্ডসম্যান কনস্ট্যান্ট আসো। এর ক্ষেত্রে সূত্র একটু আলাদা। ল্যাম্বডা সমান 3/2 পাই সিগমা স্কয়ার n। n আবার কি সিগমা পাওয়ার n হচ্ছে দেখে নাও একক আয়তনের পুরুষ সংখ্যা, বুঝলো? একক আয়তনের পুরুষ সংখ্যা হলো পুরুষ সংখ্যা হলে বললো একটা পাত্রের আয়তন 10 মিটার কিউব, এখানে অন্য আছে 10 লাখ, তাহলে কি 10 লাখ বসাবা? 10 মিটার কিউব আছে 10 লাখ, তাহলে কত কিউব বের করে 1 10 দিয়ে ভাগ করে দিতে হবে, সেটা বসে একক আয়তনের পুরুষ সংখ্যা পুরুষ সংখ্যা। লাস্ট ওয়ান ম্যাক্সওয়েলের এটা শিফট করবে ল্যাম্বডা সমান 1 বাই এটা মনে রাখো √2 আছে, ঠিক আছে? √2 যখন থাকবে সেটা হলো ম্যাক্সওয়েল n বাই বুঝছো? নতুন কিছু নাই, খালি মনে রাখবা √2 1 বাই √2 থাকলে মনে রাখবা তার সমীকরণ এটা ম্যাক্সওয়েলের সমীকরণ। তো আমাদের এটা হয়ে গেল। আমরা এখন আমাদের ভ্যালু টপিকে যাব, সেটা হলো গ্যাসের আর্দ্রতা। প্রশ্ন কিন্তু ম্যাথই করো ম্যাক্সওয়েল, যদি চলে আসে গড় মুক্ত পদের অঙ্ক তুমি কি দিয়ে ম্যাথ করবে? ম্যাক্সওয়েল। তোমার কি লাগবে? n লাগবে। n মানে কি একক আয়তনের গ্যাসের অণুর সংখ্যা, বুঝছো? 1 বাই √2 টা মনে রাখবা। যারা মেডিকেল এক্সাম দিবা দেখবা পরীক্ষা প্রশ্ন আসবে নিচে কোনটি ক্লসিয়াসের সমীকরণ, তাই তিনজনের সমীকরণে কি রাখা লাগবে? মুখস্থ, বুঝছো? অপশন টেস্ট যে টপিক থেকে 100% প্রশ্ন মিস হওয়ার সুযোগ দেখার নাম কি? আর্দ্রতা। তার নাম কি বলো তো? আর্দ্রতা মানে তো তোমরা সবাই জানো, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলি আমরা প্রকাশ করো সবাই প্লিজ। এই অধ্যায় পারে কত পাস করবে? একটু যদি তোমার নদী নৌকা বুঝে যাও, বৃষ্টি বুঝে যাও, ডাইভারজেন্স কার্ভ বুঝে যাও, এই চ্যাপ্টারটা বুঝে ফেলে একটু, তাহলে তোমার 100% পাস করতে পারতে পারবে, পাস করবে। পরীক্ষা আসছে এখান থেকে আর তাহলে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলি আমরা? আর্দ্রতার ইংরেজি কি বলো? হিউমিডিটি। এখন আমরা মূলত আর্দ্রতা বলবো, আমরা বলবো আপেক্ষিক আর্দ্রতা। মানে কি? তুলনা করো। আপেক্ষিক মানে কি করা? তুলনা করা। যে আগে কতখানি আর্দ্রতা ছিল, এখন কতখানি আর্দ্রতা, এই তুলনা। বুঝতে পারছো? তাহলে এটাকে বলবো আমরা আপেক্ষিক আর্দ্রতা, বলবো আপেক্ষিক। এটাকে আপেক্ষিকের ইংরেজি হচ্ছে রিলেটিভিটি, রিলেটিভ। আর হিউমিডিটি মানে কেস। আপেক্ষিক আর্দ্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? RH। এই RH সমান লেখা যায় ছোট f বাই বড় f গুণন 100%। বুঝছো? ছোট f মানে কি? ছোট f মানে খালি মনে রাখো বাষ্প চাপ, মানে বোঝাচ্ছি কি জিনিস? বাষ্প চাপ। তবে একটা কথা মনে রাখো উপস্থিত জলীয় বাষ্প, উপস্থিত কি কথা বলে?
আর ছোট বড় একবার মনে রাখো এটা একটা বাষ্প চাপ তবে সম্পৃক্ত হতে যে বাষ্প চাপ প্রয়োজন সেটা আমি সব বলে দেবো। আচ্ছা এখন পরীক্ষা যদি বাষ্প চাপ দিয়ে ম্যাথ না এসে ভর দিয়ে ম্যাথ শাস্তি করে না বাষ্পের চাপ না দিয়ে কি করবো বাষ্পের ভর বাষ্পের চাপ দিয়ে ম্যাথ না দিয়ে কি দেবে যেতে পারে বাষ্পের ভর ভয়ের কোনো কারণ নাই সেক্ষেত্রে তোমরা জাস্ট ছোট ছোট করে দেওয়া লিখো ছোট এম বড়দের লাইন দিতে গেলে কি বড় এম সরি বড় এম প্রতি লিখবা 100%। এখানে মনে রাখবে এটা হলো উপস্থিত জলীয় বাষ্প চাপের ভর এটা হলো কি সম্পৃক্ত বাষ্প চাপের ভর এখানে ভর চাপের জায়গায় কি লেখা দিবা ভর কেন কমন সেন্স কাজে লাগাবো এখানে গ্যাসের পরিমাণ বেশি সেটা অবশ্যই চাপ বেশি এটা বলতে পারি না এম আর এফ পরস্পর কি সমানুপাতিক আর বড় এম আর বড় এফ পরস্পর কি সমানুপাতিক তাই বুঝো নাই এইজন্য আমরা রিপ্লেস করে লিখতে পারি ছোট এফ বড় এফ যাই লিখতে পারি ছোট এফ বাই বড় পরীক্ষা এটা দিয়ে আসবে না পরীক্ষা দিয়ে ছোট এফ বাই বড় এফ দিয়ে আচ্ছা এবার এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে সূত্র এই সূত্র মুখস্থ করছো ওকে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আমাদের প্রশ্ন আছে আদ্রতার একক কি কেউ কিন্তু নাই কারণ আমি চাপকে চাপ দিয়ে ভাগ করছি তাহলে কি থাকে কেউ অনুপাত বের হবে। আচ্ছা এবার একটা কনস্ট্যান্ট লাগে এই ম্যাথে সেটা হলো গ্লেসিয়ারের কনস্ট্যান্ট গ্লেসিয়ারের কনস্ট্যান্ট এটাকে প্রকাশ করব জি দ্বারা প্রকাশ করব জি দ্বারা এই গ্লেসিয়ারের কনস্ট্যান্ট এর কোনো একক নেই মনে রাখবে কি বললাম গ্লেসিয়ারের কনস্ট্যান্টের কোনো কি থাকবে না একক থাকবে না এই গ্লেসিয়ারের কনস্ট্যান্ট কেন লাগবে একটা ইম্পর্টেন্ট টপিক বের করতে লাগে তার নাম হলো শিশিরাঙ্ক বললাম শিশিরাঙ্ক কি শিশির একটা জলবায়ুর ঘটনা আবহাওয়ার একটা ঘটনা যে পানি পড়ে না শিশির জমে শিশিরাঙ্ক মানে যে তাপমাত্রায় শিশির জমে সেটা বলবো কি শিশিরাঙ্ক শিশিরাঙ্ক এটা তাপমাত্রা শিশিরাঙ্ক কি একটা তাপমাত্রা এটাকে প্রকাশ করবো কি দ্বারা সেটা এটা সমান থিটা 1 মাইনাস g ইনটু থিটা 1 মাইনাস এই শুধু যদি ভুলে যাও তুমি শেষ এটা হলো শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা 1 মাইনাস g ইনটু থিটা 1 মাইনাস কি বলবো এই যে যা যা শিখলে তখন এটুকুই এই অধ্যায়ের বেসিক শেষ। এখন তোমাকে জাস্ট বুঝাবো সম্পৃক্ত বাষ্প চাপ কি জিনিস শিশিরাঙ্ক বেরিয়ে বুঝতে পারছি ঠিক আছে মন দিয়ে শোনো এগুলো আমি এর আগে তোমাকে বুঝাইছি আমার মনে হয় কনফিডেন্টলি আমি একবার বলে তোমাকে বুঝে যাবো। দেখো আমাদের মনে আছে আমি বলেছিলাম যে ধরো এই একটা পাত্রে এই পাত্রে ধরো আমাদের পরিবেশ এটা কি বলতো আমাদের পরিবেশ এটা বায়ু মানে বায়ু আছে বাতাস আছে গ্যাস বলতো বাতাস এই জায়গাটা হলো অনেক জলীয় বাষ্প নিজের মধ্যে নিতে পারবে ধারণ করতে পারবে তাহলে অবশ্যই এই জায়গাটার কি রয়েছে ধারণ ক্ষমতা রয়েছে কি রয়েছে মনে আছে একটা উদাহরণ দিতে পারো তুমি খাইতে পারো ধরো 1 কেজি চালের ভাত মনে আছে তুমি খাইতে পারো ধারণ করতে পারো কত খানি ভাত 1 কেজি চালের ভাত তোমাদের দিছি আমি হাফ কেজি পেট করবো এই ঘটনাকে বলতে আমরা অসম্পৃক্ত অবস্থা মনে আছে আর যদি 1 কেজি খাইতে পারো 1 কেজি দিতাম তাহলে বলতাম কি সম্পৃক্ত অবস্থা মনে আছে পেট করে গেছে আরো বেশি দিলে বলতাম কত আরো বেশি দিলে কি বলতাম কত কি বলতাম না তো ব্যাপারটা এরকমই যে তুমি এই ম্যাথ করার সময় এই তুমি গভর্নমেন্ট দেখতে পাচ্ছ না এগুলো মূলত বোঝায় ধারণ ক্ষমতা কি বোঝায় তার নিজেকে নিজে প্রশ্ন করো তোমার যেটুকু ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে যদি সেটুকুই থাকে তাহলে সেটাকে আমরা কি বলি সম্পৃক্ত এই জন্য লেখছি জায়গায় সম্পৃক্ত বাষ্প চাপ। আচ্ছা এই চাপগুলো এই বাষ্প চাপ বা বাষ্পের অবস্থা এগুলো সব টেম্পারেচার উপর নির্ভর করে না বলতো আমি একটা উদাহরণ দিতাম মনে করে দেখো তোমার বাসায় আমি চা দিতে গেছি চায়ের মধ্যে চিনি বেশি হয়ে গেছে এখন বললাম চিনিটা একটু কমাই দাও বলতাম না চিনি কমাতে গেলাম নর্মালি পানি ঢালার ইচ্ছা পানি বেশি করে দিলে তো চিনি কমে যায় তখন তুমি কি করতে আমি তো বলছিলাম যে পানি ঢালা যাবে না তাহলে কি করতাম তাপমাত্রা বাড়াতাম তাপমাত্রা বাড়ালে কিন্তু তাপমাত্রা বাড়ালে যে পানির কণাগুলোর আন্তর্জাতিক দূরত্ব বেড়ে যায় তাই না দূরে সরে যায় ফলে মাঝখানে জায়গাটা ফাঁকা হয়ে যায় বা চিনির কণাগুলো কি করতে পারে সেখানে বসে যেতে পারে তবে বুঝতে পারছো তার মানে আমরা কি করতাম নর্মালি তার ধারণ ক্ষমতা বাড়াতাম যদি পানির কণাগুলোর মধ্যবর্তী স্থান বরফ হয়ে যায় তাহলে তার ধারণ ক্ষমতা বেড়ে যাবে কত বলো ধারণ ক্ষমতা বেড়ে যাবে তবে বুঝতেছো যদি ধারণ ক্ষমতা বেড়ে যায় তাহলে তাপ কি বলতাম তাপ এটা মনে রাখতো তাপমাত্রা বাড়লে কি বেড়ে যায় তাপমাত্রা আর ধারণ ক্ষমতা পরস্পর কি তাহলে মানে কি তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে তাহলে এই ম্যাথ করার সময়
টেম্পারেচারের দিকে তোমাকে ফোকাস রাখতে হবে। বুঝলেন আমি কথাটা? এই ম্যাথ প্রশ্ন কি করতে হবে, টেম্পারেচারের দিকে আমাদের কি রাখতে হবে, ফোকাস রাখতে হবে। এটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কোন স্থানের সম্পৃক্ত বাষ্পচাপের মান পেতে হবে, ভিন্ন ভিন্ন হতে পারে। সেটা বুঝতেছো? সহজ করে নাও যে আমরা এই কালটা বের করবো, বের করে বলবো ছোট একবার বড় একবার 100। ছোট একবার বলছি কোন পেটে কতটুকু খাবার আছে, রিয়েলি আছে, মানে তোমার এখানে অলরেডি কতটুকু জলীয় বাষ্প আছে, তার বাষ্প চাপ হচ্ছে ছোট একবার। আর বড় একবার কি ওই ওই যে জায়গাটায় তুমি উপস্থিত হলে কিছু কথা বলতেছো, কিন্তু ওই জায়গাটা তোমার পেট করে না। আসলে পুরো জায়গাটা কতটুকু খাইতে পারে, মানে সেই সম্পৃক্ত হওয়ার জন্য কতটুকু চাপ দরকার, সেটা হচ্ছে কি বড় একবার। সবাই বুঝতেছো? কোন করবা কি দিয়ে? কমন সেন্স। ওকে, আরেকটা কথা বললাম, তাপমাত্রা বলে কি পারে, কারণ ক্ষমতা পারে। বুঝছো? তাপমাত্রা বলে কারণ ক্ষমতা পারে। আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায়ে ম্যাথ করছিলাম কেএসপি কে, মনে আছে? এটা দেখছিলাম তাপমাত্রা বাড়লে কি হয়ে যায়, কারণ ক্ষমতা বেড়ে যায়। সহজ বুঝতে পারছো? তাপমাত্রা বাড়াই দিলে তোমার পেট ফাঁকা হয়ে যাবে, মানে আরো বেশি বেশি খেতে হবে, তারপরে কি কারণ ক্ষমতা বেড়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে ছোট এই ছোট কি করে রাখবা, উপস্থিত জলীয় বাষ্প। আরেকভাবে মনে রাখতে পারো, ছোট একটা মনে রাখতে পারো, শিশিরাঙ্কের বাষ্পচাপ, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্প। এই কথা অনেকে স্মরণ করতে পারে না। ছোট একটা কেন লিখলো, শিশিরাঙ্কের জলীয় বাষ্পচাপ। আচ্ছা, শিশিরাঙ্ক বলতে কি, কত বুঝতে হবে? শিশিরাঙ্ক বলতে বোঝায় তোমার কাছে উপস্থিত যেটুকু জলীয় বাষ্প আছে, কি বললাম, তোমার কাছে উপস্থিত যেটুকু জলীয় বাষ্প আছে। একটু বুঝাই, ধরো আজকের তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, কি বললাম, আজকের তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রা তোমার কাছে এখন উপস্থিত আছে 100 মিলিমিটার মার্কারি জলীয় বাষ্প, চাপের জলীয় বাষ্প, মানে তোমার কাছে এতটুকু জলীয় বাষ্প আছে যে চাপ দিচ্ছে কত, 100 মিলিমিটার মার্কারি। বুঝছো কথা না? এখন আমরা কোনো কারণে হিসাব করে জানতে পারলাম যে এটা সম্পৃক্ত না, মানে এটা কি না বলতো, সম্পৃক্ত, মানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে যে জলীয় বাষ্প আছে এটা এখন উপস্থিত আছে। এখন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে জায়গাটা ফাঁকা থাকে, মানে ধারণ ক্ষমতা ধরো 200, ধারণ ক্ষমতা কত, 200। তাহলে কি এখানে শিশির জমবে, শিশির হয়, বৃষ্টি করে, কুয়াশা করে, কখন হবে, যখন তুমি নিজের মধ্যে জলীয় বাষ্প ধারণ করতে পারতেছো না, এক্সট্রা হয়ে গেছে, সেই এক্সট্রা গুলো তুমি কি করো, অধক্ষেপণ করে দাও না। তাহলে অধক্ষেপণের এক একটা রূপ কি, বৃষ্টি, কুয়াশা, শিশির, বুঝছো না, বুঝো না? তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার কাছে আছে 100 মিলিমিটার মার্কারি, ধারণ করতে পারো কত, 200। তাহলে এখানে কি আর কুয়াশা, বৃষ্টি গুলো কিছু হবে, অসম্পৃক্ত অবস্থা। কি অবস্থা, অসম্পৃক্ত। এখন তোমার মনে দুঃখ, তুমি তাপমাত্রা কমানো শুরু করছো, তুমি চাচ্ছ আমি শিশির হবো, কি আমি শিশির হবো কি করে? যদি 100-200 জায়গায় 100 হইতো, সম্পৃক্ত হইতো, 100 জায়গায় যদি 50 হইতো, তাহলে কি 50 এক্সট্রা হয়ে গেল না, ওই 50 কি হইতো, অধক্ষেপণ হইতো। তাহলে আমি এটা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। কিভাবে, তাপমাত্রা বাড়ায় কমায়, কারণ তাপমাত্রা বাড়ায় ধারণ ক্ষমতা বাড়ে, আর কমায় ধারণ ক্ষমতা বাড়ে। আমি যদি তাপমাত্রা কমাই দিই, তাহলে এই 200 আর 200 থাকতে পারবে, 10 ডিগ্রি তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস করবে, এটা কি উপস্থিত কি চেঞ্জ হয়ে যাবে, উপস্থিত যা ছিল তাই থাকবে, কিন্তু আমার তাপমাত্রা কমাতে দেখা গেল 200 থেকে কমে হয়ে গেছে 50। তাই বুঝছো? আচ্ছা, 200 থেকে 50 হয়ে যাবে, তাহলে কি এটা তো অলরেডি এখন কি অবস্থা চলে গেছে, সম্পৃক্ত তো হয়েছে, আরো 50 কি হয়ে গেছে এক্সট্রা। ওই 50 এর কি হবে বলতো, পদক্ষেপ নিতে হবে। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যে তাপমাত্রায় উপস্থিত, বাইরে থেকে না, কি বললাম, উপস্থিত জলীয় বাষ্পই দ্বারাই তোমাকে কি করা সম্ভব, সম্পৃক্ত করা সম্ভব, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে কি শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক জিনিসটা এমন একটা জিনিস যেখানে কি হয়, উপস্থিত জলীয় বাষ্পের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, কিন্তু ওই তাপমাত্রা কি অবস্থা দাঁড়ায়, তোমার পরিবেশটা কি হয়ে যায় বলতো, সম্পৃক্ত হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে উপস্থিত জলীয় বাষ্পের চাপের কোনো কি করে না, পরিবর্তন ঘটে না। বড়লাভ স্টোরি হলো একদম স্কুলে যদি না বুঝতে পারো, বুঝছো না, ছোট হিসাবে মনে রাখবা, উপস্থিত জলীয় বাষ্প চাপ অথবা কোন কারণে তুমি শিশিরাঙ্কের তাপমাত্রা বের করতে সক্ষম হও, কি হোক, শিশিরাঙ্কের তাপমাত্রা বের করতে সক্ষম হও, সেই তাপমাত্রা তুমি কি বের করবে, সম্পৃক্ত বাষ্প চাপ বের করে ছোট একটা জায়গায় বসাই দিবে, পারবো না? তো তুমি জেনে গেলে কোন কারণে যে আজকের তাপমাত্রা হলো
25 ডিগ্রি সেলসিয়াস কত পড়বে? তাহলে বরফ মানে এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ। এবার তোমাকে এটা বলে দিচ্ছি কোন কারণে ওই জায়গায় শিশিরান্তের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস বলে দেব। তাহলে আমরা কি বুঝলাম এই 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ যা হবে সেটা হলো কি হবে? সব ক্লিয়ার হয়েছে? না ডাউট আছে তোমাদের? কোনো ডাউট আছে তোমাদের? আচ্ছা একটা কথা বলো, তোমার এখন আপেক্ষিক আর্দ্রতা বেশি, কি বললাম? তোমার এখন আপেক্ষিক আর্দ্রতা কি বেশি, আর শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কি থাকে? কম। শীতকালে নরমালি জলীয় বাষ্প কম থাকে বলে আর্দ্রতা কি থাকে? কম। তাহলে কাপড় শুকাবে কখন? ভালো হবে শীতকালে কিন্তু তাড়াতাড়ি শুকাবে। কেন? কারণ শীতকালে তুমি আসলে কাপড় থেকে কি করো? জলীয় বাষ্প বের করে তুমি কাপড়টা শুকাও। এখন কারো যদি পেট ভরা থাকে সে কি সহজে থাকতে? তাহলে এখন তো অলরেডি নদী নালা খাল বিল সব জায়গা থেকে আমাদের দেহ থেকে কি হচ্ছে? জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বাতাসটা কিন্তু আর্দ্র হয়ে আছে। আর তুমি যেটা কাপড় নিয়ে দাও, কাপড়ের যে জলীয় বাষ্প ওকে নিতে পারবে, ও তো আস্তে আস্তে নেবে, জায়গা ফাঁকা নেই, সহজে কিন্তু কাপড় শুকাতে পারবে। আর শীতকালে কি হবে? যেহেতু তখন বাতাস কি থাকে? রুক্ষ থাকে, শুষ্ক থাকে, আর্দ্রতা কম থাকে, তখন কি করতে হবে? সহজে জায়গা যত ফাঁকা কাপড় থেকে আরামে কি করতেছে? নিতে পারবে। যেখানে মনে রাখবো যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান কম সেখানে কাপড় কি হয়? দ্রুত শুকায়। যেখানে আপেক্ষিক আর্দ্রতার মান কি বেশি সেখানে কাপড় দ্রুত শুকাতে টাইম লাগে। কথা বুঝছেন? এবার এই শিশিরাঙ্কের ম্যাপ করার সময় প্রেসারের কনস্ট্যান্ট ছাড়া দুইটা জিনিস আছে, সেটা মনে রাখবে। অনেকে বুঝে না, সহজ করে বলি, সেটা ওয়ান দ্বারা মনে রাখবা শুষ্ক, মনে রাখবা বাচ্চা দ্বারা মনে রাখবা খালি বলতো তাপ বা কিছু না। নরমালি তোমাকে একটা আসলে থার্মোমিটার দেবে, ওই থার্মোমিটারে দুটো প্যানেল থাকবে, একটা হলো শুষ্ক আর একটা কি বলতো আর্দ্র। এই শুষ্কের তাপমাত্রা হচ্ছে এটা 1 আর আর্দ্রের তাপমাত্রা কি মনে রাখবা? আর মনে রাখবা শুষ্কের যে তাপমাত্রা হবে ওটাই হচ্ছে ওই দিনের রিয়েল টেম্পারেচার। কি বলছি? শুষ্কের যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে ওই দিনের এখানকার কি টেম্পারেচার? রিয়েল টেম্পারেচার। এটা কোন লাগে? এটা 1 হচ্ছে ওই দিনের কি টেম্পারেচার? রিয়েল টেম্পারেচার। তুমি বুঝছো? আর একটা জিনিস রাশিয়ালে মনে আমার বুঝতে কষ্ট হবে, সেটা একটু শিখে দিই। তোমাকে এই ধরনের ম্যাথে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, কি দেওয়া থাকে বলো তো? কিছু ইনফরমেশন দেওয়া থাকে। ধরো কেউ দেওয়া থাকে এরকম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ মানে সম্পৃক্ত বাষ্প চাপ দেওয়া আছে মনে করো 15 মিলিমিটার। তাহলে 21 ডিগ্রি সেলসিয়াস বা 22 ডিগ্রি বা 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সর্বোচ্চ দেওয়া আছে মনে করো 16 মিলিমিটার, 16.5 মিলিমিটার। কোনো কারণে তোমার পরীক্ষায় তোমার এই শিশিরাঙ্ক আসছে মনে করো 19.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে বলো 19.5। তোমাকে ধরো এখানে দেওয়া আছে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই সর্বোচ্চ দেওয়া আছে 14.5 মিলিমিটার। তোমার পরীক্ষা আছে 19.5, কিন্তু ছোট ছোট বের করবে, ছোট মানে কি ছোট ছোট বের করতে কত লাগবে? সম্পৃক্ত বাষ্প চাপ। কিন্তু তোমার 19 কত আছে জানো? 5। 19 এর মান জানো, 0.5 এর মান জানো, এখন কিন্তু অঙ্ক পারবা। এখন অঙ্ক করার জন্য কি করতে হবে খেয়াল করো, এই 19.5 এর কাছাকাছি দুটো জিনিস কত বলবো? 19 আর 20। এই দুটোর মধ্যে পার্থক্য করো, 20 থেকে 19 কত কত হয়? হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য এই দুটো পার্থক্য কত হবে? 0.5 মিলিমিটার বা 10। মানে এই যে দুটো কাছে হয় সেগুলো আমাদের পার্থক্য। এখন তোমার এখানে কত লাগবে? 0.5 ডিগ্রি সেলসিয়াস কত হবে? 0.5 গুণন কত হবে? 0.5। তাহলে এখানে যে মানটা আসবে এটা কার জন্য? 0.5। আর 19 তুমি আগে থেকেই জানতা। তাহলে এই 19 এর মান আর এই 0.5 এর মান যোগ করলে কি হয়ে যাবে? 0.5। এটা দিয়ে অনেক পুরো ম্যাথ এটা ছাড়া মানে সরাসরি মান দেওয়া থাকবে না, অর্ধেক মান থাকবে, অর্ধেক মান থাকবে, এটা থাকবে না। কি করবা? এটার কাছাকাছি তুমি সংখ্যা করবা করে পার্থক্য করে ওই ঠিক নিয়ম করে বের করবে। সবাই বুঝতে পারছো না? বুঝো নাই?